টিআর সলিউশনস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো যে আর কিছুদিনের মধ্যেই রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। তো এই গ্রুপ ডির পরীক্ষাতে সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু অনেকগুলোই প্রশ্ন আসে। আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের বিগত বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসছে সাধারণ বিজ্ঞান থেকে সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই দেখতে থাকো, তোমাদের অনেকটাই উপকার হবে বলে আশা করছি। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে? প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, একটি অবতল দর্পণের প্রধান অক্ষের একটি বিন্দু যেখান থেকে আলোকরশ্মি কোনো বিচ্যুতি ছাড়াই ফিরে আসে, তা কোনটি? দেখো, এখানে এক্সাম শিফট কোন শিফটে এসেছিল সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবারে দেখো, এবারে আমাদের একটা অবতল দর্পণের ছবি দেওয়া রয়েছে এখানে। এই অবতল দর্পণের এর অপশানগুলো দেখো, অসীম, প্রধান ফোকাস, বক্রতা কেন্দ্র এবং মেরু। অসীম বলতে তোমরা বুঝতেই পারছো, অসীম কোনো দূরত্ব থেকে যদি কোনো আলোক রশ্মি আসে সেটাই হচ্ছে অসীম। এটা ছাড়া বাদবাকি যে বিন্দুগুলো রয়েছে, প্রধান ফোকাস, বক্রতা কেন্দ্র এবং মেরু, সেগুলো দেখো আমরা একটু জেনে নেব কোনটা কি হচ্ছে। এই অবতল দর্পণের এই দেখো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের মেরু। এই যে এই যে কানেক্ট করছে, এটাকে বলা হয় মেরু। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের মেরু। আচ্ছা, এই যে তোমরা সরলরেখাটা দেখতে পাচ্ছ, একদম দেখো এই বরাবর, এইটাকে বলা হচ্ছে প্রধান আমাদের, মানে এইটাকে বলা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এখন এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি জিনিস? দেখো, অবতল দর্পণটা যে গোলকের অংশ, মানে এটাকে যদি আমরা একটা গোলক হিসাবে পুরো কমপ্লিট করি, এটা তো একটা বৃত্ত অবস্থানে চলে আসবে। তার যে কেন্দ্র সেটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। এক্ষেত্রে এই বিন্দুটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। আর এই মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি একটা বিন্দু থাকবে একদম, সেই মাঝের বিন্দুটা হবে প্রধান ফোকাস। প্রধান ফোকাস কোনগুলো? না, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অসীম থেকে এসে এরকম ভাবে দেখবে আলোকরশ্মিগুলো আসবে, আলোকরশ্মিগুলো আসার পর ঠিক এরা প্রধান ফোকাস দিয়ে পাস করবে এরকম ভাবে। ঠিক আছে, যে বিন্দু থেকে পাস করবে সেটাই হচ্ছে ফোকাস। এই ফোকাস সাধারণত মেরু এবং বক্রতা কেন্দ্রের মাঝামাঝি থাকে। আর এই যে দেখছো বিন্দুটা, এই বিন্দু বরাবর যদি কোনো আলোকরশ্মি যায়, তাহলে ও যাচ্ছে এই পথে, এই বিন্দু দিয়ে গেল, আবার দেখো অবতল দর্পণে প্রতিফলিত হয়ে আবার এই বিন্দু দিয়ে ফিরে আসছে, অর্থাৎ কোনো বিচ্যুতি হচ্ছে না, যেই পথেই যাচ্ছে সেই পথেই ফিরে আসছে। এই জন্য এর উত্তরটা হয়ে যাবে কি আমাদের বক্রতা কেন্দ্র। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে প্রথম প্রশ্নটা গেল। এরপর চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন বলেছে, লেন্স থেকে 48 সেন্টিমিটার দূরত্বে সমান আকারের একটি বাস্তব চিত্র পাওয়া যায়, লেন্সের ধরন এবং এর ফোকাল দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। দেখো, এই উত্তর করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে লেন্স, তার ফোকাল দৈর্ঘ্য এবং তার কোন বস্তুর অবস্থানে কি ধরনের আমাদের প্রতিবিম্ব তৈরি হয়। সাধারণত আমরা দু ধরনের লেন্স সম্পর্কে এখানে পড়বো, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। যদি অবতল লেন্স তোমরা আগেই ছবিটা দেখেছো, এই যে আগের একদম প্রশ্নে দেখেছো, দেখো এটা একটা অবতল লেন্সের ছবি। এই যে একটা অবতল লেন্স দেখেছো, এর ক্ষেত্রে কি হয়, যদি কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ বস্তু যদি সম্মুখে থাকে অবতল দর্পণের, তাহলে প্রতিবিম্ব কি হয়, সব সময়ের জন্য অসৎ, মানে উল্টো দিকে আসবে, এই ঠিক পেছনের দিকে দেখবে। এটা যদি আমরা প্রধান অক্ষ, সরি, আমরা যদি প্রধান অক্ষ হিসেবে টানতে থাকি, এটাকে একটু বড় করে পেছনের দিকে বাড়িয়ে দাও, তাহলে এই সামনে যদি কোনো বস্তু থাকে এখানে, তার প্রতিবিম্ব তৈরি হবে এইরকম একটা জায়গাতে। ঠিক আছে, পেছনের দিকে তৈরি হবে। এবং অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় কি হয়, যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা সবসময় হয়ে যায় কি অসৎ। আর কি হয়, যে বস্তুর থেকে ছোট হয় এবং সমশীর্ষ। সমশীর্ষ মানে দেখো, এটাও ওপরের দিকে, এটাও ওপরের দিকে, অর্থাৎ যেরকম ওপরের দিকে থাকবে এটাও সেই হিসেবে ওপরের দিকে থাকবে। তাহলে অসৎ হয়, আর কি হয়, সমশীর্ষ হয়, আর কি হয়, বস্তুর থেকে ছোট। ছোট হয়, মেইন যে বস্তু এটার থেকে ছোট হয়। অবতল দর্পণ আমরা দেখতে পারি, দেখো বাইক বা বিভিন্ন গাড়িতে অবতল রেয়ার ভিউ মিরর হিসেবে ইউজ করা হয় না? তো সেক্ষেত্রে কি হয়, যত বড়ই বস্তু হোক না, তার একটা ছোট প্রতিবিম্ব আমরা দেখতে পাই। এবার দেখো, এই প্রশ্নটার ক্ষেত্রে বলেছে যে লেন্স থেকে 48 সেন্টিমিটার দূরত্বে সমান আকারের একটি বাস্তব চিত্র পাওয়া যায়। বাস্তব চিত্র পাওয়া যায় কার ক্ষেত্রে? বাস্তব চিত্র সাধারণত পাওয়া যায় উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে এই যে লেন্সের ধরন এখানে চেয়েছে, এই লেন্সের ধরনের জন্য উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি কি উত্তল লেন্স হবে এটা। তাহলে এই লেন্সের ধরনটা কি? উত্তল লেন্স। এটা অবশ্যই উত্তল লেন্স হবে, কারণ অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, সাধারণত অসৎ প্রতিবিম্ব তৈরি হয়।
এবার দেখো এর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সাধারণত উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর অবস্থান যখন পাল্টে যায় তার প্রতিবিম্বের অবস্থানও কিন্তু পাল্টে যায়। ঠিক আছে, যদি বস্তু অসীম দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? প্রধান ফোকাস বিন্দুতে। যদি বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, দেখো এই যে একটা বক্রতা কেন্দ্র, ঠিক আছে, এর যদি বাইরে থাকে এরকম একটা জায়গাতে, তাহলে ডান দিকে এফ আর 2F এর মাঝামাঝি কোনো একটা জায়গাতে তৈরি হবে বস্তু যদি বক্রতা কেন্দ্রের বাইরে থাকে। আর বস্তু যদি ঠিক এই বক্রতা কেন্দ্রে থাকে এইরকম একটা জায়গাতে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? প্রতিবিম্ব তৈরি হবে ঠিক এইখানে বক্রতা কেন্দ্রে, এবং এখানে ঠিক সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। বস্তুর যে আকৃতি, প্রতিবিম্বের আকৃতি কিন্তু সমান হবে। এটা ছাড়া কি হবে? এটা সদ্বিম্ব হবে এবং অবশীর্ষ। অবশীর্ষ কেন না? বস্তু দেখো এখানে উপরের দিকে রয়েছে আর প্রতিবিম্ব রয়েছে নিচের দিকে, তাহলে এটা অবশীর্ষ, সদ এবং বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হয়। কোথায় না? বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে। ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি এই একটা বক্রতা কেন্দ্রে যদি অবস্থান করে, তাহলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়। এখানে বলে দিয়েছে দেখো প্রশ্নে যে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে আমরা অবশ্যই বুঝবো বস্তুটি 2F দূরত্ব বা বক্রতা কেন্দ্রে আছে। এখন দেখো লেন্স থেকে 48 সেন্টিমিটার, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু এফ, এটা মানেই হচ্ছে 48 সেন্টিমিটার। তাহলে এফ সমান সমান কত? 24 সেন্টিমিটার। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 24 সেন্টিমিটার। তাহলে ফোকাল দৈর্ঘ্যের উত্তল লেন্স এবং 24 সেন্টিমিটার। তাহলে লেন্সের ধরন হচ্ছে উত্তল লেন্স এবং তার ফোকাল দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? 24 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে। বলেছে 4 ওহম, 8 ওহম এবং 6 ওহম তিনটি রোধক একটি 9 ভোল্ট ব্যাটারির সঙ্গে সমান্তরাল সংমিশ্রণে যুক্ত করলে ব্যাটারি থেকে মোট কত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে? সাধারণত রোধকের ক্ষেত্রে দুই ধরনের আমরা সমবায় দেখতে পাই, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কোনগুলো? যদি দেখো তিনটি রোধ ধরে নাও R1, R2 আর R3, এরা যদি সমান্তরাল সমবায় থাকে, তাহলে এদের যে তুল্য রোধ সেটা যদি আমরা R ইকুইভ্যালেন্ট হিসেবে ধরি, ঠিক আছে, বা তুল্য রোধ, তাহলে তার সূত্রটা হয়ে যাবে 1/R1, 1/R2, 1/R3। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের সূত্র। তুল্যরোধ নিয়মে বের করার জন্য সূত্র আমরা এটা ইউজ করব। আচ্ছা, এই তুল্যরোধ জিনিসটা কি না? এই R1, R2 এবং R3 এই তিনটে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যে এফেক্ট পেতাম, তাদের পরিবর্তে এই তুল্যরোধ ব্যবহার করলে কিন্তু একই এফেক্ট পাবো। এখানে তিনটে রোধ দেওয়া রয়েছে, 4 ওহম, 8 ওহম এবং 6 ওহম। তাহলে আমরা যদি তিনটের মান বসিয়ে দিই, তাহলে পেয়ে যাবো কত? 1-এর 4 প্লাস 1-এর 8 প্লাস 1-এর 6। ঠিক আছে, এটাকে আমরা তাহলে তারপরে কি করব? লসাগু করব। ঠিক আছে, এটা পাবো 6, এটা পাবো 3, এটা পেয়ে যাব 4, অর্থাৎ 13/24 এখানে। কিন্তু এইখানেই অনেকে ভুল করে, দেখো এটা 1/R রয়েছে, তাহলে R সমান সমান কি হবে? এখানে 24/13। এবারে আমরা জানি যে ওহমস ল বলছে V ইকুয়ালস টু R গুণিতক I, অর্থাৎ বিভব প্রভেদ রোধ গুণিতক তড়িৎ প্রবাহ মাত্রা গুণফলের সঙ্গে সমান। তাহলে সেখান থেকে I এর মান বের করতে বলেছে, সমান পাবো কত? V/R। V এর মান কত দেওয়া রয়েছে? 9, আর এখানে R এর মান পেয়েছি কত আমরা? 24/13, বা এটাকে আমরা যদি গুণ করি তাহলে 13 গুণিতক 9/24। এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? আমরা পেয়ে যাবো দেখো 117/24। এটাকে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবে সাধারণত। ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেশনগুলো নিজে যত করবে নিজেদের মধ্যে দেখবে অনেকটা সাহস বাড়বে পরীক্ষাতে প্রশ্নগুলো সলভ করার জন্য। চলে আসবে 4.8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা আসবে 4.8। এটা তোমরা ভাগ করে দেখবে যে 13 গুণিতক 9 117/24, এটাকে ভাগ করলে 4.8 অ্যাম্পিয়ার চলে আসবে। তাহলে সূত্রটা হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আরেকটা জিনিস জেনে রাখো এখানে ছোট করে, যদি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেওয়া থাকতো, ঠিক আছে, ধরো এই তিনটে রোধ এরা যদি সমান্তরাল সমবায়ের পরিবর্তে শ্রেণী সমবায়ে দেওয়া থাকতো, তাহলে কি হতো? তাহলে তুল্য রোধের ফর্মুলা হতো আর ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে তুল্য, এই জন্যই আমরা লিখছি, আর কিছু না, এটা ইকিউ ইকুইভ্যালেন্টের ফর্মে। তাহলে শ্রেণী সমবায় থাকলে এটা কি হতো? এটা জাস্ট যোগ হয়ে যেত, R1 প্লাস R2 প্লাস R3। এটা কিসের জন্য? এটা আসছে শ্রেণী সমবায়ের জন্য।
আর এটা কিসের জন্য ফর্মুলা? এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের জন্য। ঠিক আছে, চলে যাব আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো বলেছে একটি 5 সেন্টিমিটার লম্বা পিন 40 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল আয়না থেকে 50 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। এর চিত্রটি ড্যাশে গঠিত হবে, অর্থাৎ কোথায় গঠিত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া রয়েছে দেখো, আর তারপরে কি কি সূত্র আমরা ইউজ করব আমরা বের করব এখান থেকে। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আগে বের করতে হবে। প্রথমে হচ্ছে যে অবতল লেন্স মানে আমাদের যে দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের যে দূরত্ব, সেই তিনটের মধ্যে একটা কিন্তু আমাদের সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হচ্ছে কি 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। f হচ্ছে কি আমাদের ফোকাল দৈর্ঘ্য বা ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। v সমান সমান কি হবে? প্রতিবিম্বের দূরত্ব। v সমান প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ সমান সমান হচ্ছে আমাদের বস্তু দূরত্ব। এই সূত্রটা আমাদের কাজে লাগিয়ে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, শুধু এইটুকু বসালেই হবে না, আমাদের কিন্তু চিহ্নের নিয়মটাকেও জানতে হবে সহজ করে। কিভাবে কি চিহ্নের নিয়মটা রয়েছে না, একটা দর্পণ যদি থাকে আমাদের, আমরা যদি একটা ধরে নিই এটা একটা দর্পণ রয়েছে, তাহলে আমরা তো জানি এই বিন্দুটা মেরু, এই মেরু থেকে ডান দিকে যে কোনো দূরত্বের ক্ষেত্রে আমরা প্লাস সিম্বল ইউজ করব, আর এই মেরু থেকে বাম দিকের কোনো দূরত্ব ক্যালকুলেশন করার সময় আমরা মাইনাস সিম্বলটাকে ইউজ করব। অর্থাৎ কোনো বস্তু সাধারণত দেখো অবতল দর্পণ তো এরকম ভাবে থাকে, তার সামনে বস্তু রাখা হয়, তাহলে বস্তু দূরত্ব সবসময়ের ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক হবে। এর যে ফোকাস দৈর্ঘ্য তো সামনের দিকে থাকে, এর ফোকাস দৈর্ঘ্যও কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম যে মেরু থেকে যখন আমরা বাম দিকে কোনো দূরত্ব মাপবো সেটা মাইনাস, ডান দিকের কোনো দূরত্ব মাপলে সেটা প্লাস। আর ঠিক এই যে প্রধান অক্ষ থেকে যদি ওপরের দিকে কোনো দূরত্ব আমরা মাপি তাহলে সেটা প্লাস, প্রধান অক্ষ থেকে যদি নিচের দিকে কোনো দূরত্ব করি সেটা হবে মাইনাস। ওপরের দিকে প্লাস, নিচের দিকে অর্থাৎ কোনো উচ্চতা যদি ওপরের দিকে মাপি সেটা হয়ে যাবে প্লাস, উচ্চতা যখন নিচের দিকে হবে তখন সেটা মাইনাস হয়ে যাবে। এইভাবে আমাদের করতে হবে। এবারে দেখো আমরা এখানে দেখলাম যে কি কি দেওয়া রয়েছে, যে 40 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল আয়না। আচ্ছা, তাহলে এফ এর মানটা কত দেওয়া রয়েছে? এফ দেওয়া রয়েছে 40, কিন্তু 40 তো হবে না, বলেছে এটা অবতল দর্পণ, বলেছে এই যে অবতল আয়না, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য মাইনাস হয়, তাহলে এটা কত হয়ে যাবে? -40। ঠিক আছে, আয়না থেকে 50 সেমি দূরে বস্তু স্থাপন করা হয়েছে, তাহলে বস্তু দূরত্ব কত? এটাও -50। কেন না, আমরা বলেছি যে বস্তু সাধারণত মেরু থেকে বস্তু দূরত্ব মাপার সময় বস্তু বাম দিকে থাকছে, তাহলে এটা সবসময়ের জন্য ঋণাত্মক হবে। এবারে আমরা এই ফর্মুলাতে বসিয়ে দেব যে 1/-40 সমান সমান 1/-50 প্লাস 1/v। তাহলে এইখান থেকে যদি তোমরা সলভ করো তাহলে ভি এর যে মানটা পেয়ে যাবে তোমরা, ভি এর মানটা দেখবে এখানে পাবে 1/v সমান সমান -1/40, আর ওখানে গিয়ে হয়ে যাবে কত? প্লাস 1/50। এটাকে সলিউশন করলে পাবে ভি সমান কত পেয়ে যাবে, এখান থেকে 200 সেন্টিমিটার পেয়ে যাবে। ভি সমান পেয়ে যাবে কত? 200 সেন্টিমিটার বা 2 মিটার। কিন্তু খেয়াল রাখবে এখানে ভি এর মান কিন্তু এখানেও মাইনাস আসবে, -200 আসবে এটাতে। এটাকে সলভ করে দেখো, এটাকে সলভ করলে নিচে আসবে 200, ওপরে আসবে -5 প্লাস 4। ঠিক আছে, তাহলে ভির মান কত আসবে? ভির মান আসবে কিন্তু -200, -2 মিটার। মাইনাস মানেই কত? তাহলে অবতল দর্পণের সামনের দিকে থাকবে, অর্থাৎ আয়নার সামনে 2 মিটার হবে। উত্তর কি হয়ে যাবে? আয়নার সামনে, কারণ সামনে থাকলে তবেই ঋণাত্মক, আয়নার পেছনে থাকলে কি হতো? প্লাস আসতো। যেহেতু মাইনাসে এসছে উত্তর, তাহলে আমরা বলবো আয়নার সামনে এটা তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? আয়নার সামনের দিকে। 5 নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজাকার কাঁচের প্রিজমের মাধ্যমে আলোর রশ্মি প্রতিসরণ করে, আপতিত রশ্মি এবং উদ্ভূত রশ্মির মধ্যবর্তী কোণকে কি বলা হয়? দেখো এখানে তিনটে কোণ সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে ইনসিডেন্ট রে হচ্ছে কোনটা? এখান থেকে যেটা যাচ্ছে এটা হচ্ছে আপতিত রশ্মি।
এই আপতিত রশ্মি এখানে এই লম্বের সঙ্গে যে কোণটা করছে সেটাকে কি বলা হয়? আপাতন কোণ বলা হয়। কি বলা হয়? আপতন কোণ। ঠিক আছে, ঠিক এখান থেকে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, প্রতিসৃত রশ্মি হচ্ছে, ইমার্জেন্ট করছে অর্থাৎ প্রতিসৃত হয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা এই যে এই আমাদের যে প্রতিসারণ বিন্দু সেখানে যে লম্বটা যদি অঙ্কন করি তার সঙ্গে যে কোণ করবে তাকে আমরা কি বলবো? বলবো প্রতিসরণ কোণ। এটা হয়ে যাচ্ছে প্রতিসরণ কোণ। আচ্ছা, এই কোণটা কি হয়ে যাচ্ছে? এই কোণটাকে বলা হয় প্রিজমের প্রতিসারক কোণ। প্রিজমের ক্ষেত্রে এই কোণটা হয়ে যাচ্ছে প্রতিসারক কোণ। ঠিক আছে, এবার দেখো আপতিত রশ্মি তো এই বরাবর গেল, দিয়ে এখান থেকে চলে বেরিয়ে আসছে, কিন্তু তার যাওয়ার কথা কোন বরাবর? এই বরাবর যাওয়ার কথা। আবার ঠিক দেখো প্রতিসৃত রশ্মিকেও যদি আমরা বিপরীত দিকে বর্ধিত করি তাহলে গিয়ে এখানে মিট করছে, অর্থাৎ এই একটা মাঝখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটাকে আমরা বলবো কি? বিচ্যুতি কোণ। সঠিক উত্তর হয়ে যাবে কি? বিচ্যুতি কোণ। তাহলে এই যে কোণটা আপতিত রশ্মি এবং উদ্ভূত প্রতিসৃত রশ্মি এদের মাঝখানে যে কোণ, এই কোণটাকে বলা হয় আমাদের বিচ্যুতি কোণ। এই বিচ্যুতি কোণের যে সূত্র সেটা তোমরা লিখে রাখো, I1 প্লাস I2 মাইনাস এ। এই I1টা কোনটা? I1 হচ্ছে এইটা আপতিত কোণ, এইটা I1 হচ্ছে আপতন কোণ। প্রতিসরণ কোণ কোনটা? I2। এই যে তাহলে আপতন কোণ প্লাস আমাদের প্রতিসরণ কোণ মাইনাস প্রতিসারক কোণ, এই যে অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে এইটা অ্যাঙ্গেল এ। ঠিক আছে, প্রিজমের ক্ষেত্রে এটা হচ্ছে প্রতিসারক কোণ। তাহলে সূত্রটা কি? আপতন কোণ প্লাস প্রতিসরণ কোণ মাইনাস প্রতিসারক কোণ, এটা হচ্ছে বিচ্যুতি কোণের আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে এই কোণটা হয়ে যাবে কি? বিচ্যুতি কোণ। উত্তর। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো বলেছে 5 ট্রফিক স্তরের একটি সাধারণ খাদ্য শৃঙ্খল নিচে দেখানো হয়েছে। চতুর্থ গ্রীষ্মমণ্ডলীয় স্তরে উপস্থিত সাপটি যদি 10 কিলোজুল শক্তি পায় তাহলে উৎপাদকগুলিতে কত পরিমাণ শক্তি পাওয়া যাবে? ঠিক আছে, দেখো এই সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে কোনো যখন খাদ্য শৃঙ্খল থাকে তার একটা স্তর থেকে অন্য স্তরে কতটা পরিমাণ শক্তি যাবে সেটা একটা সূত্রের দ্বারা নির্ধারিত হয়, তাকে বলা হয় লিন্ডেম্যানের সূত্র। কি বলা হয়? তাকে বলা হয় লিন্ডেম্যানের সূত্র। লিন্ডেম্যানের সূত্র বলছে যে প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় স্তরে খাদ্যের মোট 10%, অর্থাৎ প্রাথমিক স্তরে যদি 100 পরিমাণ শক্তি থাকে তাহলে তার 10% অর্থাৎ শুধু 10 অংশ, এটা যদি 100 অংশ ধরি তাহলে তার শুধু 10% অর্থাৎ 10 অংশ দ্বিতীয় স্তরে যাবে। আবার এই স্তরে যা দ্বিতীয় স্তরে যা মোট শক্তি তার আবার 10%, এখানে 10% মানে কত? 1 অংশ হয়ে যাচ্ছে। এরকম ভাবে কমতে কমতে যায়, অর্থাৎ উপরে উৎপাদক পাবে যা শক্তি তার 10% পাবে দ্বিতীয় স্তরে, তার 10%, আবার এই স্তরে মোট যে শক্তি হচ্ছে তার 10% পাবে তৃতীয় স্তরে, তারপরে আবার এই তৃতীয় স্তরে যা শক্তি তার 10% পাবে চতুর্থ স্তর। এটা বলে দিয়েছে কত? 10। তাহলে চতুর্থ স্তরে যদি 10 হয় তাহলে তৃতীয় স্তরে কত ছিল? 100 ছিল। তবেই তো 100 10% করলে আমি 10 পাবো, 10% করলে। কারণ লিন্ডেম্যানের সূত্রই বলছে, মনে রাখবে, যে কোনো একটা প্রাথমিক স্তর থেকে দ্বিতীয় স্তরে মোট খাদ্য শক্তি বা মোট শক্তি কেবলমাত্র 10% প্রবাহিত হয়। তাহলে এখানে তৃতীয় স্তরে নিশ্চিত 100 ছিল, তবেই তার 10% চতুর্থ স্তরে গেছে 10 হয়েছে। ঠিক তেমনি ভাবে দেখো এখানে কত? এখানে তাহলে নিশ্চিত 1000 ছিল, তবেই তার 10% করতে কত হয়েছে? তাহলে 100 হয়েছে, 100 জুল এখানে শক্তি হয়েছে। আবার দেখো এখানে তাহলে 1 নম্বর স্তরে কত ছিল? নিশ্চিত তাহলে 10,000 ছিল, মানে 10 গুণ করে বাড়ছে। দেখো প্রত্যেকটা স্তরে 10 গুণ করে কমে যাচ্ছে, 10% মানে কি 10 গুণ করে কমে যাচ্ছে। এখানে তাহলে কত হবে? 10,000। তবেই দ্বিতীয় স্তরে আসবে 1000, তৃতীয় স্তরে আসবে 100 এবং চতুর্থ স্তরে আসবে কত? 10। ঠিক আছে, এইভাবে শক্তি কমতে কমতে আমাদের এগিয়ে যেতে থাকে খাদ্য শৃঙ্খল বরাবর। তাহলে আমাদের সঠিক উত্তরটা কত চলে আসবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 10,000 কিলোজুল। এটা যেহেতু উৎপাদক, তাহলে উৎপাদক স্তরে হয়ে যাবে কত? 10,000 কিলোজুল। ঠিক আছে, এরপর দেখো বলেছে একটি সরল পরিবাহী I, 2I এবং 3I একে একে পরিবাহী বিদ্যুৎ থেকে r দূরত্বের একটি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মাত্রা যথাক্রমে B1, B2 এবং B3, নিচের কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে, এবারে দেখো এর একটা সূত্র রয়েছে। ঠিক আছে, এটা আমরা অ্যাম্পিয়ারের সূত্র থেকে বের করতে পারি। ওখানে অ্যাম্পিয়ারের যে ম্যাগনেটিজমের যে চ্যাপ্টার রয়েছে আমরা, ঠিক আছে, সেই ম্যাগনেটিজমের চ্যাপ্টারে আমরা অ্যাম্পিয়ারের সূত্র থেকে এই বি, আই এবং আর এর মধ্যে একটা সম্পর্ক বের করতে পারি। কোনটা কি জিনিস আগে দেখো, যে যদি
আগে সূত্রটা লিখছি আমি, তারপরে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে বলে দিচ্ছে যে আই পরিবহনকারী, আই যদি আমাদের তড়িৎ পরিবহন, আমাদের তড়িৎ মাত্রা যদি আই হয়, সেই আই বিদ্যুৎ বহনকারী কোনো একটা পরিবাহী থেকে আর দূরত্বে, ধরো এই একটা তার আছে আমাদের, এখানে একটা তার আছে যেখান দিয়ে আমাদের কারেন্ট যাচ্ছে কত আই, বিদ্যুৎ যাচ্ছে কত আই, এই পয়েন্ট থেকে আর দূরত্বে এই একটা বিন্দুতে মোট যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার মাত্রা হবে কত বি, এবং সেই বি এর মান কত পাবো আমরা, মিউ জিরো বাই টু পাই আই ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এই মিউ জিরো বাই টু পাই এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো তাহলে এই যে মিউ জিরো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মিউ জিরো, এই মিউ জিরো বাই টু পাই এটা হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, এই মিউ জিরো বাই টু পাই এটা একটা ধ্রুবক আমাদের, এবং এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে দূরত্ব। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে দূরত্ব যদি ঠিক থাকে তাহলে এই তড়িৎ প্রবাহ মাত্রার মান আমাদের, এই যে সরি, এটা আমাদের যে চৌম্বক ক্ষেত্রের মান বি এর মান কার উপর নির্ভর করবে, আই এর উপর, অর্থাৎ বি সমানুপাতিক কি হয়ে যাচ্ছে, আই হয়ে যাচ্ছে। আই যত বাড়বে বি তত বাড়বে। তাহলে এক্ষেত্রে দেখো থ্রি আই রয়েছে যেখানে, তাহলে বি থ্রির মানটা সবচেয়ে বেশি হবে, তারপরে টু আই রয়েছে, তারপরে বি টু হবে, তারপরে সবার শেষে আই রয়েছে, অর্থাৎ বি ওয়ান সবচেয়ে কম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো বি থ্রি সবচেয়ে বেশি, তারপরে বি টু, তারপরে বি ওয়ান। কেন না, বি থ্রি কার জন্য বেশি হচ্ছে না, এখানে কারেন্ট বেশি রয়েছে থ্রি আই, তারপরে কত রয়েছে কারেন্ট টু আই, তারপরে কত রয়েছে আই। ঠিক আছে, থ্রি আই গ্রেটার দেন টু আই গ্রেটার দেন আই, সেই জন্য বি থ্রি গ্রেটার দেন বি টু গ্রেটার দেন বি ওয়ান। এরপরের প্রশ্নে আমরা চলে যাব। বলেছে যখন রোধকগুলি সমান্তরাল সংমিশ্রণে সংযুক্ত থাকে তখন সমতুল্য রোধ কত হবে। দেখো আমরা একটু আগেই বলেছি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র পড়েছি আমরা, যে ধরো ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট, সেটা কি হয় ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস, এমভাবে চলতে থাকে পরপর পরপর, যতগুলো তোমরা রোধ নেবে সেই অনুপাতে আমাদের চলে আসবে। এটা হচ্ছে তুল্য রোধের আমাদের মান। আমি ধরে নিচ্ছি যে এই যে মানগুলো, এদের মান যদি সমান ধরে নিই, আমি ধরো আর ওয়ান ইকুয়ালস টু আর টু ইকুয়ালস টু আর, ধরে নিচ্ছি এটা আমি, তাহলে কি হবে দুটোর ক্ষেত্রে যদি নিয়ে নিই আমি, তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্টের মান কত চলে আসবে এখানে, দেখো ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, আমি দুটো রোধ নিয়েছি তাই জন্য বের করলাম দুটো, তাহলে কত চলে আসছে টু বাই আর, বা আর ইকুইভ্যালেন্ট কত হবে আর বাই টু, অর্থাৎ আমি যে রোধটা নিয়েছিলাম তার থেকেও ইকুইভ্যালেন্টের মান কম হয়ে যাচ্ছে। এই জন্য সবসময় কি হয়, যখন রোধকগুলোকে সমান্তরাল সংমিশ্রণে সংযুক্ত করা হয় তখন যে তুল্য রোধ আসে সেটা ন্যূনতম যে রোধ তার থেকেও কিন্তু কম হবে, কি হবে ন্যূনতম রোধের চেয়েও কম হবে। আর মনে রাখবে যদি শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করি তাহলে সবচেয়ে যে বড় রোধ তার থেকেও কিন্তু তুল্য রোধের মান বেশি হবে। কেন, দেখো আমরা পড়েছিলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা কত, আর ওয়ান প্লাস আর টু, এভাবে চলতে থাকে। এখানেও যদি আমরা আর এর জায়গায় আর বসাই, এটাও যদি আর এর জায়গায় আর বসাই, দেখো তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসছে টু আর, তাহলে সবচেয়ে বড় রোধের থেকেও বেশি হয় এটা। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কোথায়, এটা হয়ে যায় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, লিখে দিচ্ছি এটা। আর এই ন্যূনতম রোধের চেয়েও কম কখন হবে, এটা হয়ে যাবে সমান্তরালের ক্ষেত্রে। যেহেতু এখানে সমান্তরাল আমাদের সংমিশ্রণ বলেছে, তাহলে 8 এর জন্য সঠিক উত্তর কোনটা, অপশন এ, 8 এর দাগে সবচেয়ে সঠিক উত্তর হবে অপশন এ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো চৌম্বক রেখাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যায় এবং অনুভূমিকভাবে স্থাপিত পরিবাহীর ওপরের দিকে চলে যায়, এই ধরনের ক্ষেত্রে প্ররোচিত প্রবাহের দিকটি কোনটি হবে। এই যে প্রশ্নটা, এটা প্রশ্নটা তোমাদের সলভ করতে গেলে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা হয়ে যাচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের ডান হাতের বুড়ো আঙ্গুলের সূত্র বলা হয় এটাকে, ম্যাক্সওয়েলের ডান হাতের বুড়ো আঙ্গুলের সূত্র, রাইট হ্যান্ড থাম্ব রুল বলে ইংলিশে এটাকে। ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল বলা হয় ডান হাতের বুড়ো আঙ্গুলের নিয়ম। এটা বলছে যে যখন বিদ্যুৎ পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হবে
তখন চৌম্বক ক্ষেত্রটি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে চলে যাবে। একইভাবে যদি প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তখন চৌম্বক ক্ষেত্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। এখানে কি দেওয়া রয়েছে দেখো, এখানে বলেছে চৌম্বক রেখাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে দিয়েছে। তাহলে একটা জিনিস লিখে রাখো যে যদি চৌম্বক রেখা পূর্ব থেকে পশ্চিম হয়, পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, ঠিক আছে, তাহলে প্রবাহটা কোন দিকে হবে? প্রবাহ হয়ে যাবে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে মানে কোনটা? উত্তর থেকে দক্ষিণে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে। ঠিক আছে, আর যদি উল্টোটা হয়, পশ্চিম থেকে পূর্বে হয়, এটা আমাদের কোনটা? যদি চৌম্বক রেখাগুলো, এগুলো সব চৌম্বক রেখা, এখানে চৌম্বক ক্ষেত্র বলে দিচ্ছি আমি। চৌম্বক ক্ষেত্র যদি পশ্চিম থেকে পূর্ব দিকে হয় তাহলে প্রবাহ কোন দিকে হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে কি হবে? দক্ষিণ থেকে উত্তরে। ঠিক আছে, তাহলে এখানে দিকটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর, দক্ষিণ থেকে উত্তর। তাহলে উত্তর দিকটা আমাদের হয়ে যাবে প্রবাহের দিক। এরপরে নিচের কোনটি বৈদ্যুতিক ক্ষমতার জন্য একটি ভুল সূত্র? দেখো এখানে I2R নয়, এটা একটু লেখা ভুল আছে, এটা হয়ে যাবে I²R, আর এটা হয়ে যাবে V²/R। দেখো আমরা সাধারণত কি জানি যে ক্ষমতা বৈদ্যুতিক ক্ষমতা, সেটা যদি P দ্বারা চিহ্নিত করি আমি, তাহলে বৈদ্যুতিক ক্ষমতা সমান কি হবে? V ইন্টু I, বৈদ্যুতিক ভোল্টেজ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। মনে রাখবে P সমান সমান V ইন্টু I, এটা হচ্ছে সঠিক। তাহলে ভুল কোনটা? এই P সমান সমান V/I, এটা হচ্ছে ভুল। বাদ বাকি দুটো দেখো চলে আসবে এখান থেকে। আমরা ওহমের সূত্র করেছিলাম V সমান সমান R ইন্টু I, তাহলে এখানে V এর জায়গায় যদি RI বসিয়ে দিই তাহলে কি চলে আসবে এখান থেকে? I²R। আবার P সমান V ইন্টু I, দেখো এখানে I সমান কি পেয়ে যাবে তুমি? V/R বসিয়ে দাও, এখানে V/R বসিয়ে দাও, চলে আসবে V²/R। তাহলে এটাও ঠিক, 1 নম্বরও ঠিক, 2 নম্বরও ঠিক, 3 নম্বরও ঠিক। এখানে ভুল বের করতে দিয়েছে, তাহলে ভুলটা হয়ে যাবে কত? 3 নম্বরটা। ঠিক আছে, আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের পরীক্ষা সংক্রান্ত আসতে থাকে, তোমরা অবশ্যই ফলো করতে থাকো।